একদল রিয়েল এস্টেট ব্যবসায়ীর হাতে এখন বন্দী গাজার ভবিষ্যৎ। সুইজারল্যান্ডে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাতা জ্যারেড কুশনার স্বপ্ন দেখছেন ধ্বংসপ্রাপ্ত এই ভূখণ্ডকে মধ্যপ্রাচ্যের নতুন পর্যটন কেন্দ্র বানানোর। ভূমধ্যসাগরের তীর জুড়ে ১৮০টি আকাশছোঁয়া ভবন, আধুনিক বিমানবন্দর, চকচকে সিপোর্ট আর বিশাল শিল্পাঞ্চল, এই হল ট্রাম্পের দেওয়া নিউ গাজার নকশা। কিন্তু এমন চাকচিক্যময় পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা। তখন কোথায় যাবে সেখানকার ২১ লাখের বেশি ফিলিস্তিনি? ইসরায়েলি আগ্রাসনে মৃতপ্রায় গাজা কি চিরতরে হারিয়ে যাবে? অসংখ্য নবী রাসূলের স্মৃতিবিজড়িত ফিলিস্তিন কি মুছে যাবে মানচিত্র থেকে? লোক দেখানো যুদ্ধবিরতির ভাওতাবাজি আর গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বের করে দিচ্ছে আমেরিকা। ১৯৪৮ সালে প্রথম নাকবার পর আবারও গাজার ভূখণ্ড বিক্রির বড়সড় চক্রান্ত চূড়ান্ত করেছে বিদেশি দখলদাররা। ট্রাম্পের প্ল্যানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কোনো কথা নেই। এরপরেও তুরস্ক, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলোও এই প্রকল্পে বিনিয়োগ করছে। শেষ পর্যন্ত গাজা পরিণত হচ্ছে একটি ব্যবসায়িক পণ্যে। আমরা নিশ্চিত করব গাজার যোদ্ধারা পুরোপুরি নিরস্ত্র হবে, সেখানে সঠিকভাবে শাসন কার্যক্রম চলবে, গাজাকে সুন্দরভাবে পুনরায় গড়ে তোলা হবে। এটা দারুণ একটা পরিকল্পনা হতে যাচ্ছে। এখান থেকেই শুরু হয়েছিল বোর্ড অব পিস। গাজায় সফল হলে আমরা আরো অনেক জায়গায় কাজ করব। গাজায় আমরা চমৎকারভাবেই সফল হব, সেটা দেখার মতো ব্যাপার হবে। আরো অনেক কিছু করতে পারবো। এই বোর্ড পুরোপুরি তৈরি হলে আমরা যা চাই তাই করতে পারবো। গাজায় এ পর্যন্ত প্রায় ৯০,০০০ টন গোলাবারুদ ফেলেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। গড়িয়ে যাওয়া ঘরবাড়ি, দালানকোটা মিলে জমেছে ৬ কোটি টন ধ্বংসস্তূপ। গুরুত্বপূর্ণ শহর রাফায় একসময় বসবাস করত ২.৫ লাখ মানুষ। পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই নগরী এখন ইসরায়েলি বাহিনীর দখলে। আর প্রথম দফায় সেখানেই তৈরি হবে ১ লাখ নতুন ঘর, ২০০ শিক্ষা প্রতিষ্ঠান, ৭৫টি হাসপাতাল। ট্রাম্প জামাতা কুশনারের দাবি ২ থেকে ৩ বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। মধ্যপ্রাচ্যে ২০-৩০ লক্ষ মানুষের জন্য শহর বানাতে ৩ বছরের মতো লাগে। আমরা চাইলে গাজায়ও সেটা করা সম্ভব। রাফা থেকে শুরু করব। ২ থেকে ৩ বছরের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আমরা মনে করি। গাজায় মুক্তবাজার অর্থনীতিতে প্রচলিত কৌশল ব্যবহার করতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় যা করছেন সেই মানসিকতা ও কর্মপদ্ধতি গাজার মতো জায়গায় নিয়ে আসতে চাই। তাহলে স্থানীয় জনগণ সমৃদ্ধ হতে পাবে ভালো মানের জীবনযাপনের সুযোগ। গাজাকে নতুন করে নির্মাণের উপায় আমরা বের করেছি। ধ্বংসপ্রাপ্ত গাজাকে মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে জন্ম দেয় বিতর্কের ঝড়। ট্রাম্প আরও বলেছিলেন সেখানকার ফিলিস্তিনি নাগরিকদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। সেই পুরনো কথা এবার নতুন করে বলেননি তিনি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তার বানানো নিউ গাজায় থাকবে কারা? সারি সারি আকাশচুম্বী ভবনে কি জায়গা হবে বাস্তুহারা ফিলিস্তিনিদের? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল সুযোগ খুঁজছে। সুযোগ পাওয়া মাত্রই হামলা চালাবে। ইসরায়েলের বর্তমান অবস্থান বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে হুঁশিয়ারি জানিয়ে একথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ২৩ জানুয়ারি তুর্কি সংবাদ মাধ্যম এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সতর্কতা জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের এমন কোনো পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। সাক্ষাৎকারে সম্প্রতি ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, এরই মাঝে তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি ইসরায়েল হামলা না চালিয়ে ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হলো তারা বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় আছে। একজন প্রকৃত বন্ধু হিসেবেই তেহরানকে এই তিক্ত সত্য জানাতে হয়েছে বলেন তিনি। ফিদানের এই সাক্ষাৎকারের আগেভাগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। সে সময় এরদোয়ান বলেন, তুরস্ক ইরানের স্থিতিশীলতার প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটিতে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী।
এমন এক সময় ফিদান ও এরদোয়ান এই উদ্বেগ জানালেন যখন ইরানের দিকে ছুটে যাচ্ছে বিশাল মার্কিন নৌবহর। ২২ জানুয়ারি ইরানকে সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। এটি সম্ভাব্য হামলার প্রস্তুতি হতে পারে। ইরান সেভাবেই বিষয়টিকে দেখছে এবং পাল্টা হুমকি দিয়ে চলেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও জলসীমা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেয়া হবে। তিনি আরও জানান, ইরানের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কেবল যুক্তরাষ্ট্র নয়, ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে এরই মাঝে তারা কাতারে যুদ্ধবিমান পাঠিয়েছে। রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ফাইটার জেটের বহর কাতারের আল উদেইদ এয়ারবেজে পাঠানোর কথা নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার। ২৩ জানুয়ারি আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, এই যুদ্ধ বিমানগুলো মূলত প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে এবং সম্ভাব্য হুমকি ও হামলা মোকাবেলায় প্রস্তুত থাকবে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাজ্যের এই সামরিক শক্তি মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধের প্রস্তুতিও নির্দেশ করছে। ব্রিটিশ যুদ্ধবিমানের উপস্থিতি সম্ভাব্য ইরানি পাল্টা হামলার বিরুদ্ধে একটি বাড়তি নিরাপত্তা স্তর হিসেবে বিবেচিত হচ্ছে। এই ধরনের বিমানগুলো ইরানের শাহেদ 136 ড্রোন প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অন্যদিকে মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন, F-35 যুদ্ধবিমান, হেলফায়ার ক্ষেপণাস্ত্রধারী যুদ্ধজাহাজ এবং একটি স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যেই মালাক্কা প্রণালী পাড়ি দিয়েছে। শিগগিরই তারা মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এর বাইরে স্ট্রাইক গ্রুপ সহ দ্বিতীয় আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী জর্জ H.W. বুশ দ্রুত মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে জানাচ্ছে মার্কিন সূত্রগুলো। সব মিলিয়ে এক অশুভ মেঘের ছায়া ঘনাচ্ছে ওই অঞ্চলে। ক্রমশ চড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তার পারদ। হিজল জুবায়ের, বাংলা ভিশন। আরব বিশ্বে ইসরায়েলি প্রভাব বিস্তারে গোপন হাতিয়ার হিসেবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক আরব ঐক্য ভাঙার ষড়যন্ত্রে তেল আবিবের সাথে হাত মিলিয়েছে আমিরাতের শাসক শ্রেণী। সম্প্রতি এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রভাবশালী এক বিশেষজ্ঞ। সৌদি শুরা কাউন্সিলের সাবেক সদস্য ড আহমেদ বিন উসমান আল তুয়াইজরি কোনোরকম রাখঢাক না রেখে সরাসরি দাবি করেন, আরব ভ্রাতৃত্ব ভুলে জায়নবাদী শক্তির কোলে ঝাঁপিয়ে পড়েছে আমিরাতি নেতারা। সৌদি আরবের ধর্মীয়, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক মর্যাদার প্রতি দীর্ঘদিনের হিংসা ও শত্রুতা থেকেই ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট গড়ে তুলছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু আসলেই কি এমন বিশ্বাসঘাতকতা করছে আবুধাবি? ইসরায়েলের সমর্থন পেলে সৌদি এবং অন্যান্য প্রধান আরব রাষ্ট্রগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে আরব আমিরাত। এমন ধারণা থেকেই তেল আবিবের স্বার্থ বাস্তবায়নে কাজ করছে আবুধাবি। এই ধরনের পদক্ষেপ আরব এবং ইসলামিক ঐক্যের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা থেকে শুরু করে গাজায় ইসরায়েলি অভিযানে প্রত্যক্ষ সমর্থন, সবকিছুতেই আমিরাতের হাত রয়েছে, এমন দাবি সৌদি বিশেষজ্ঞ ড আল তুয়াইজরির। ফাঁস হওয়া এক নথি অনুযায়ী আরব আমিরাতের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইয়েমেন, সোমালিয়া এবং ইরিত্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েল। আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা ইসরায়েলের জোটের মধ্যেই সীমাবদ্ধ নেই। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত আবুধাবির শাসক গোষ্ঠী। ইয়েমেন, লিবিয়া, সুদান, তিউনিশিয়া, মিশর এবং সোমালিয়ার সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করছে আরব আমিরাত, এমন অভিযোগ করেন আল তুয়াইজরি। ইয়েমেনে সৌদির নেতৃত্বাধীন স্থিতিশীলতার প্রচেষ্টা নস্যাৎ করেছে আমিরাত। লিবিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়েছে এবং জাতিসংঘ স্বীকৃত সরকারের এলাকায় বোমাবর্ষণ করেছে তারা। এমনকি সুদানে ইসরায়েলের সঙ্গে মিলে র্যাপিড সাপোর্ট ফোর্সকে সমর্থন দিয়েছে আবুধাবি। অথচ এই বাহিনীর বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মিশরের অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে আমিরাত সেখানে বন্দর এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর দখল নিচ্ছে। ইথিওপিয়ার বিতর্কিত গ্র্যান্ড রেনেসা ড্যাম প্রকল্পেও সহায়তা দিচ্ছে আবুধাবি। অথচ এই বাঁধ মিশরের পানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমিরাতের এসব পদক্ষেপের সবচেয়ে বড় সুবিধা নিচ্ছে ইসরায়েল। ডাচ ট্রান্সন্যাশনাল ইনস্টিটিউটের একটি গবেষণার বরাত দিয়ে আল তুয়াইজরি দাবি করেন, ভাড়াটে যোদ্ধা এবং প্রক্সি মিলিশিয়া দিয়ে পুরো অঞ্চলে নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে আমিরাত। মিশর এবং সৌদিকে ঘিরে ফেলার ইসরায়েলি স্বপ্নও পূরণ করছে আবুধাবি।
সামরিক দিক ছাড়াও পশ্চিমা দেশগুলোতে মুসলিম সম্প্রদায় এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করার অভিযানে আরব আমিরাত নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। সৌদি বিশ্লেষক আল তুয়াইজরি দাবি করেন, আমিরাত সমর্থিত সংস্থাগুলো ইসরায়েলি স্বার্থে বিভিন্ন মুসলিম ব্যক্তিত্ব এবং সংগঠনগুলোকে টার্গেট করছে। তবে প্রভাবশালী এই বিশেষজ্ঞের দাবি, আবুধাবির শাসক গোষ্ঠী এমন বিশ্বাসঘাতকতা করলেও সৌদি ও আমিরাতি জনগণের মাঝে এখনও বহাল আছে ঐতিহাসিক ভ্রাতৃত্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিক্ষোভ থেমে গেছে, ইরান আপাতত নীরব। রাস্তায় আগুন নেই, থেমেছে স্লোগান। কিন্তু এই নীরবতা স্বস্তির নয়, যেন ঝড়ের আগ মুহূর্তের অস্বস্তিকর নিস্তব্ধতা। ইরানের রাষ্ট্রযন্ত্র শক্ত হাতে বিক্ষোভ সামাল দিয়েছে বটে, কিন্তু যে ক্ষোভ থেকে এর বিস্ফোরণ, সেই ক্ষোভের কারণগুলোর সমাধান হয়নি। বিশ্লেষকদের মতে তেহরানের সামনে এখন খোলা আছে মাত্র দুইটি দরজা। হয় যুক্তরাষ্ট্রের সাথে ব্যাপক আপোষ করে নিষেধাজ্ঞা থেকে বাঁচা ও অর্থনীতি সংস্কার করা, না হয় আরও বড় গণ অভ্যুত্থানের মুখে পড়া। অর্থনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক অনাস্থা আর নিরাপত্তাজনিত অনিশ্চয়তা সব মিলিয়ে ইরান এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাষায় বর্তমান অবস্থান কোনোভাবেই দীর্ঘমেয়াদী সমাধান নয়। খামেনির রাষ্ট্র ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি ঠিকই, কিন্তু পরিবর্তন না আনলে এখান থেকে পরিস্থিতি কেবল নিচের দিকেই যাওয়ার আশঙ্কা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, প্রশাসনিক অব্যবস্থাপনা ও দুর্নীতির বোঝায় ইরানি মুদ্রার মান এখন তলানিতে। অন্যদিকে তেল রপ্তানিও কমেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতির হার 42% ছাড়িয়েছে। এর সাথে যোগ হয়েছে বিদ্যুৎ ও পানির ব্যাপক সংকট। এসব চাপই ডিসেম্বরের শেষে বিক্ষোভের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। অল্প সময়ের মধ্যেই সেই ক্ষোভ কেবল অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ না থেকে শাসন ব্যবস্থা বদলের প্রশ্নে গিয়ে ঠেকে, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় ইরানে। এখন প্রশ্ন, এই রুদ্ধদশা থেকে কিভাবে বের হবে ইরান? কঠোর নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চাইলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতেই হবে। তা না করলে বেহাল অর্থনৈতিক দশার জেরে জনগণের মাঝে জমতে থাকা ক্ষোভ আরও বড় আকারে বিস্ফোরিত হওয়ার ঝুঁকি বাড়তেই থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসা মানেই পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আঞ্চলিক মিত্রদের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাতে ছাড় দিতে হবে খামেনিকে। কিন্তু এসব গড়ে উঠেছে বহু বছরের সাধনায়, যা ইরানের নিরাপত্তা কাঠামোর মেরুদণ্ড। অতীতে পরমাণু কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখালেও ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক সশস্ত্র মিত্রদের প্রশ্নে ইরান কখনোই আপোষ করেনি। কিন্তু সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতি ইরানের আঞ্চলিক শক্তিতে বড় ধাক্কা দিয়েছে। এর মাঝে প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলার শিকার হয়েছে দেশটি। এতকাল ইরানের নাগরিকরা রাজনৈতিক স্বাধীনতার বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে এলেও গত বছরের ইসরায়েল ইরান যুদ্ধে যখন 6 শতাধিক মানুষ প্রাণ হারায়, সেই নিশ্চয়তাবোধের স্তম্ভটিও নড়বড়ে হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক আলী রেজা আজিজি বলছেন, ইরানের শাসন ব্যবস্থায় এরই মাঝে এক ধরনের রূপান্তর শুরু হয়েছে। ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। ধর্মতাত্ত্বিক নেতৃত্বের প্রভাব ধীরে ধীরে সরে গিয়ে সামরিক ও নিরাপত্তা বাহিনীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে ক্ষমতা। বিপ্লবী গার্ড বাহিনী এখন শুধু সামরিক শক্তি নয়, অর্থনীতি ও রাজনীতির অন্যতম প্রধান খেলোয়াড়। আল জাজিরাকে আজিজি বলেন, খামেনি পরবর্তী সময়ে আমরা বর্তমান কাঠামোর ইসলামী প্রজাতন্ত্রকে আর দেখতে পাব না। সেক্ষেত্রে জনগণের আন্দোলনের মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, নাকি সোভিয়েত ইউনিয়নের মতো নিরাপত্তা বাহিনীর হাত ধরে নতুন কোনো রূপ লাভ করবে, সেটিই দেখার বিষয়। তবে পরিবর্তন অনিবার্য। বিশ্লেষকরা বলছেন, আপোষ বা অভ্যন্তরীণ বিস্ফোরণ, এ দুইয়ের কিছু একটার দিকে যাচ্ছে ইরান। বদলানো ছাড়া আর পথ খোলা নেই তাদের সামনে। আলোচনার টেবিল থেকে নাকি সংঘাত সহিংসতা থেকে সেই বদল আসবে, সেটাই এখন প্রশ্ন। হিজল জুবায়ের, বাংলা ভিশন। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইরানের নিরাপত্তা বাহিনী। পারস্য উপসাগরে রণতরী পৌঁছালেও তেহরানের মাটিতে আকস্মিক হামলা চালাতে পারবে না ওয়াশিংটন। সোমবার ইরানের একজন সেনা কর্মকর্তা এই তথ্য দিয়ে বলেন, পারস্য ওমান উপসাগর ইরানের জন্য পরিচিত ও নিয়ন্ত্রিত পরিবেশ। এসব স্থানে রণতরী, ভারী সরঞ্জাম সহ সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পর্কে ধারণা নেই যুক্তরাষ্ট্রের। শুধু শত্রুর হামলার সময় নয়, বরং অনেক আগেই শত্রুর কার্যক্রম নজরদারিতে রাখে তেহরান।
ইরানের স্থল সীমান্তে আছে ইরাক, তুরস্ক, পাকিস্তান সহ 7টি দেশ, আর জলসীমান্তে আছে ক্যাম্পিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান উপসাগর। বর্তমানে মধ্যপ্রাচ্য হয়ে পারস্য উপসাগরে আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের দাবি তাদের নিরাপত্তা বাহিনী এসব অঞ্চলে ট্র্যাক করার সক্ষমতা রাখে, যে কারণে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালাতে পারবে না। মার্কিন বাহিনী কোনো হামলা শুরু করলে সেটা দ্রুত গতিতে প্রতিহত করবে ইরান। এছাড়া তেহরানের ওই সেনা কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকি পর্যবেক্ষণ করছে ইরান এবং সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র নৌবহর পাঠালেও হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইরান নমনীয় হয়ে একটি চুক্তিতে যাবে বলে ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, অর্থনৈতিক দুর্বলতা দিয়ে দেশটিকে দুর্বল ভাবার সুযোগ নেই। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে গোটা অঞ্চল জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, ইরানের দিকে হামলা মানে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে মন্তব্য রাশিয়ার। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযত থেকে আলোচনায় বসার আহ্বান জানান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এবার পূর্ণ শক্তি নিয়ে লড়বে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমাদের তরফ থেকে কোনো ধরনের হামলা হলে তেহরান সেটিকে দেখবে নিজেদের অস্তিত্ব ধ্বংসের প্রচেষ্টা হিসেবে। ইরানি শীর্ষ নেতাদের অবস্থান পরিষ্কার, সম্ভাব্য সংঘাত আগের মতো সীমিত থাকবে না। তেহরানের পাল্টা জবাব পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে ভয়াবহ আগুনের দিকে। সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে সামরিক মহড়ার জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না আরব আমিরাত ও সৌদি। এখন প্রশ্ন হল, খামেনি ও তার অনুগত সামরিক বাহিনীর এমন মরণ কামড় সামলাতে পারবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই নেবেন সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের রাজনৈতিক ও সামরিক দায়? গত কয়েক মাসে ইরানের চারপাশে বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, জঙ্গি বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র। কূটনৈতিক নিয়মকানুনের কোনো ধার ধারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান খামেনি সরকারের শাসন ব্যবস্থা পরিবর্তনই যেন আমেরিকার প্রধান লক্ষ্য। 2025 সালের জুনে চালানো ইসরায়েলি হামলার উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যা করে দেশটির ভেতর থেকে ধস নামানো, কিন্তু চরমভাবে ব্যর্থ হয় সেই পরিকল্পনা। পশ্চিমাদের লাগাতার অবরোধ ও নানামুখী ষড়যন্ত্রের জেরে 2025 সালের শেষ দিকে ইরানের ভেতরে তীব্র আকার ধারণ করে অর্থনৈতিক সংকট। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রিয়ালের দরপতন ও জীবনযাত্রার আকাশ ছোঁয়া ব্যয় উস্কে দেয় তীব্র জন অসন্তোষ। সেই পরিস্থিতিকে হাতিয়ার বানানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের দাবি, অর্থনৈতিক সংকট ঘিরে ইরানিদের বিক্ষোভে ঢুকে সহিংসতা ও নাশকতা চালায় বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক। ইসরায়েল ও আমেরিকার মতলব ছিল দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। ইরানের অভ্যন্তরীণ ভাঙনকে কাজে লাগানোর ব্যাপারে পশ্চিমাদের ষড়যন্ত্র সফল হয়নি। ইসরায়েল ও তার মিত্রদের গোপন নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি করে ইরানি নিরাপত্তা বাহিনী। সরাসরি সামরিক পদক্ষেপ নেয়া থেকে তখন সরে আসে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বারংবার হুমকি ও ইরানের চারপাশে মার্কিন সামরিক অবস্থান চরমে তুলেছে উত্তেজনা। এর মাঝেই সামনে এসেছে আমেরিকার বিভিন্ন বিপজ্জনক পরিকল্পনার কথা। গুঞ্জন উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলা অথবা খার্ক দ্বীপের তেল টার্মিনাল দখল করবে যুক্তরাষ্ট্র। এই খার্ক অঞ্চল দিয়েই রপ্তানি হয় প্রায় 90% ইরানি তেল। এখানে আঘাত মানেই ইরানের অর্থনীতির উপর সরাসরি যুদ্ধ ঘোষণা। সম্ভাব্য যুদ্ধের চলমান উত্তেজনায় ইরান অবশ্য এখন একা নেই। রাশিয়া ও চীনের সঙ্গে তেহরানের কৌশলগত সম্পর্ক আগের চাইতে জোরদার হয়েছে। সেই সাথে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো স্পষ্ট জানিয়েছে, ইরানে হামলা হলে তারা চুপ করে থাকবে না। পশ্চিমাদের পরবর্তী আক্রমণ তখন দ্বিপক্ষীয় সংঘাতের বদলে রূপ নেবে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে। ইরানের কাছে পরবর্তী হামলা মানেই নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। সেক্ষেত্রে কোনো রকম হিসাব নিকাশ ও সংযম মানবে না খামেনির বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কি সত্যিই সাহস করবে সংঘাতের আগুন জ্বালাতে? হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
যুদ্ধ সংঘাত ছাড়াই অচল হয়ে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। মার্কিন সামরিক হামলার আশঙ্কা ও আসন্ন যুদ্ধ প্রস্তুতির মাঝেই দেশটি এখন বন্দী অদৃশ্য এক অবরোধে। তেহরান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সবখানে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। জানুয়ারির ৮ তারিখ থেকে বাইরের দুনিয়ার সঙ্গে ইরানের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। আর এর জেরে প্রতিদিন প্রায় $৩.৫ কোটি সরাসরি ক্ষতির মুখে পড়ছে দেশটি। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের রাষ্ট্রীয় কৌশল হিসেবে ইন্টারনেট বন্ধ করা হলেও এই ডিজিটাল অবরোধ হয়ে উঠেছে খামেনি প্রশাসনের শক্তিশালী এক হাতিয়ার। কোটি কোটি মানুষকে অফলাইন রাখার ফলে যে অর্থনৈতিক ধস নামছে, এর দায় কি নেবে ক্ষমতাসীন সরকার? ইন্টারনেট ব্ল্যাকআউটের সবচেয়ে বড় শিকার হয়েছেন ইরানের অনলাইন নির্ভর পেশাজীবীরা। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় ধস নেমেছে তাদের আয় রোজগারে। এমনকি দেশের বাইরে থাকা পরিবার আত্মীয় স্বজনের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিয়মিত যোগাযোগ। ফলে তথ্যের অভাবে সবখানেই দেখা দিয়েছে গভীর উৎকণ্ঠা। বৃহস্পতিবার রাত 9:30 থেকে ইরানি ক্যালেন্ডারের এই মাসের 18 তারিখে আমাদের ইন্টারনেট পুরোপুরি বন্ধ। এখন প্রায় 17 দিন হয়ে গেছে। বাহিরে কি হচ্ছে আমরা কিছুই জানি না। আমাদের শহরে কি ঘটছে, দেশ জুড়ে কি চলছে, কোনো খবর নেই। আমরা যাদের চিনতাম, এমনকি যারা ইরানের বাইরে থাকে, সবার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের কাছ থেকে জীবনের জন্য খুব জরুরি একটা জিনিস কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে মানুষের যোগাযোগের বড় একটা অংশই হয় ইন্টারনেটের মাধ্যমে। যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখন মনে হয় আমার পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যেন কিছুই খেতে পারছি না। অনলাইনে বিভিন্ন বিষয় শিক্ষাদান করেন এমন শিক্ষকেরা হয়েছেন চরম বাস্তবতার মুখোমুখি। বিদেশে থাকা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তারা প্রতিদিন হারাচ্ছেন আয়ের বড় একটি অংশ। ইন্টারনেটের অভাবে ভেঙে পড়ছে দীর্ঘদিন ধরে গড়ে তোলা দূরশিক্ষণ ব্যবস্থার পরিচিত অবকাঠামো। সারা বিশ্বে 2026 সাল চলছে, সবকিছু এগিয়ে যাচ্ছে। কনফারেন্স হচ্ছে, সেমিনার হচ্ছে, ইন্টারনেট আর অ্যাপ আরও উন্নত হচ্ছে। অথচ আমরা এমন একটা জায়গায় বাস করছি যেখানে ইন্টারনেট ব্যবহার ও স্বাধীনভাবে খবর জানার স্বাভাবিক অধিকারও বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মতে ইন্টারনেট বন্ধ করার পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। তার মধ্যে একটা হলো প্রতিবাদের সময় মানুষ যেসব ছবি ও ভিডিও ধারণ করেছে সেগুলো যেন বাইরে না যায়। সরকার চেয়েছিল প্রতিবাদের আগুন ও মানুষের ক্ষোভ দ্রুত নিভে যাক, কিন্তু ইন্টারনেট বন্ধ কখনোই সঠিক সিদ্ধান্ত ছিল না। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এবার সবচেয়ে রক্তক্ষয়ী দমন অভিযানের অংশ হিসেবেই অচল করে রাখা হয়েছে ইন্টারনেট। সরকার ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক চালু করলেও সেটি খুবই সীমিত। সরকারি ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারনেট কিংবা কিছু রাষ্ট্রীয় প্ল্যাটফর্মে ঢোকা গেলেও বৈশ্বিক ইন্টারনেট এখনও বন্ধ। ই-কমার্স, অনলাইন সার্ভিস, পেমেন্ট সিস্টেম, ফ্রিল্যান্সিং আয়, ডিজিটাল বিজ্ঞাপন ও আন্তর্জাতিক লেনদেন ইত্যাদি সব ক্ষেত্রেই পড়ছে ইন্টারনেট শাটডাউনের প্রভাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।